রামায়ণে মহর্ষি জাবালির গল্প আছে। তিনি নাকি প্রয়োজন বুঝে কখনো নাস্তিক কখনো আস্তিক হতেন, অর্থাৎ প্রয়োজন বুঝে দ্বৈত ভূমিকায় তাকে দেখা যেত। সংসদে জাবালিরা আছেন কিনা আমরা জানি না, কিন্তু কংগ্রেস এবং সিপিএম বিজেপির বিরুদ্ধে এই নারদকাণ্ডে দ্বৈত ভূমিকার অভিযোগ তুলেছে। তৃণমূলে জাবালিরা আছেন কিনা তাও আমরা জানি না, কিন্তু সেখানেও দ্বৈত মত। এক নেতা বলছেন বিদেশি টাকা, আরেক নেতা বলছেন ভুয়ো ভিডিও। সে যাই হোক, এই স্টিং কাণ্ড নিয়ে উদ্বেগ শোনা গেছে আজ খোদ লোকসভার অধ্যক্ষের মুখে। কয়েকজন সদস্যের বিশ্বাসযোগ্যতা যে প্রশ্নের মুখে, সে কথা মেনে নিয়ে ঘটনার তদন্তের ভার এথিক্স কমিটিকে দিয়েছেন তিনি। আমরা সেই দিকে নজর রাখবো এবং পাশাপাশি এই নিয়ে সংবিধান বিশেষজ্ঞরা কি বলছেন তাও আপনাদের দেখাবো। একই সঙ্গে দেখাবো কিসের ভিত্তিতে লোকসভা এবং রাজ্যসভায় বিজেপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করছেন বিরোধীরা। প্রথমে দেখাবো তদন্তে এথিক্স কমিটি। নারদ নিউজের স্টিং অপারেশন নিয়ে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ল। বুধবার লোকসভা স্পিকার সুমিত্রা মহাজন জানিয়ে দিলেন, এবার এই বিষয়টি নিয়ে তদন্ত করবে এথিক্স কমিটি। Provisions rule through 33B of the Rules of Procedure and Conduct of Business in Lok Sabha decided to refer the matter to the Committee on Ethics for examination, investigation and report. जब इस इथिक्स कमेटी को रेफर हुआ उस समय भी जो संबंधित पक्ष था सौगत राय जी, वो भी खड़े होकर के कुछ बोल रहे थे। हमारी इथिक्स कमेटी की बैठक होगी, पूरा रॉ डेटा मंगाना पड़ेगा, क्या विषय था, ये सारी चीजें मंगा कर उनको वेरिफिकेशन करके फिर आगे की कार्रवाई, इसमें थोड़ा समय लगने की संभावना है। এই ঘটনাকে তারা কতটা গুরুত্ব দিয়ে দেখছেন তাও স্পষ্ট হয়ে গিয়েছে লোকসভার স্পিকারের কথায়। These allegations are serious in nature and seek to impact upon the very credibility of parliamentarians and the parliament as an institution, and therefore need to be examined. যাদের স্টিং অপারেশন ঘিরে এত শোরগোল, সেই নারদ নিউজের সিইও ম্যাথিউ স্যামুয়েল জানিয়েছেন তাদের কাছে ফুটেজ চাওয়া হলে তিনি তদন্তে সহযোগিতা করবেন। I will completely give all the cooperation to the ethics committee. I will hand it over everything. They can also, I will give my statement. They can also question me. Whatever, all the way I will support the ethics committee. তবে এথিক্স কমিটির তদন্তের সিদ্ধান্তে তৃণমূল যে মোটেও খুশি নয় তা তাদের কথাতেই স্পষ্ট। मेरा जो साथी है लोकसभा में ऑब्जेक्शन have given an objection क्योंकि this has gone to the ethics committee, unilaterally gone. We have not been consulted. Anyway, now it is in the ethics committee. This is unprecedented. সংসদের দুই কলঙ্কজনক ঘটনা ক্যাশ ফর ভোট বা ক্যাশ ফর কোয়েশ্চেন পর্বের পরও অভিযোগ গিয়েছিল এথিক্স কমিটির কাছে। 2005 সালে ক্যাশ ফর কোয়েশ্চেন অর্থাৎ টাকার বিনিময়ে প্রশ্ন করার জন্য এথিক্স কমিটির সুপারিশেই সাংসদদের বহিষ্কার করা হয়। নারদ নিউজের স্টিং অপারেশন সামনে আসার পর সিপিএম, কংগ্রেস এবং বিজেপি এক সুরে প্রশ্ন তুলেছিল, এক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হবে না কেন। वीडियो के बाद भी आप किसी को कल भेजोगे रुपए लेकर के, आप देखोगे वो सोते सोते ब्रश करते करते बात करते करते वो पैसा पहले ले लेंगे, बाद में नाम पूछते हैं कहाँ से आए क्या बात है, और एक अपॉइंटमेंट करने के लिए भी पैसा देना पड़ता था। एक वसूली राज हो रहा है। এটা পলিটিক্যাল ইস্যু নয়, এটা করাপশন ইস্যু। সবাই জানে দিদির পায়ে হাওয়াই চটি, দিদির ভাইরা কোটিপতি। নারদাই হোক আর সারদাই হোক, উপর থেকে নিচে অবধি তৃণমূল করাপ্ট, এটা সবাই জানে। লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ লালকৃষ্ণ আডবাণী, যে আডবাণী 9 দশকে হাওয়ালা কেলেঙ্কারিতে নাম জড়ানো মাত্র সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন। ক্লিনচিট পাওয়ার পরই ফিরেছিলেন সংসদে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ন, নারদা স্টিং অপারেশন কাণ্ডের ক্ষেত্রে আডবাণীর দেখানো সেই নৈতিকতার পথে হাঁটেনি তৃণমূল। এবার কি তাহলে আডবাণীর নেতৃত্বাধীন এথিক্স কমিটি কোনো কড়া পদক্ষেপের সুপারিশ করবে? বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। এথিক্স কমিটিতে যাওয়া নিয়ে সংবিধান বিশেষজ্ঞ এবং আইনজীবীরা কি বলছেন দেখাবো। প্রথমে যাব সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী সমরাদিত্য পালের কাছে। বাচ্চুবাবু কি বলছেন দেখাবো। The Speaker has undoubted power to constitute a committee for considering a matter raised in the House involving a member of the House. The committee is required to consider the matter and file its report before the Speaker. If the Speaker, after considering the report and the materials placed before him, can take a decision which can range from dropping the proceedings to expulsion of the member. সংবিধান বিশেষজ্ঞ এবং আইনজীবী অনিন্দ মিত্র কি বলছেন দেখুন। রিপোর্টটা যেটা দেবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। যে কমিটি এথিক্স রিপোর্ট দেন, রিপোর্টের
খুবই গুরুত্ব দেওয়া হয়, কারণ এটা তো কোনো পার্টির কমিটি নয়, সব পার্টি সকলে মিলে কমিটি তৈরি হয়েছে। সেই রিপোর্টের খুব গুরুত্ব দেয়া হয় এবং সেই রিপোর্ট নিয়ে পরে আলোচনা হবে। যে ডিসকোয়ালিফিকেশন মেম্বার, সেটা সর্বোচ্চ শাস্তি, সেটা সাসপেনশন হতে পারে, একদম বহিষ্কার হবে, সাসপেনশন হতে পারে একটা লিমিটেড পিরিয়ডের জন্য। আমরা আগে দেখেছেন অনেক ক্ষেত্রে হয়েছে। এবার আপনাদের দেখাবো যে কেন বিজেপির বিরুদ্ধে দ্বিচারিতা, অর্থাৎ লোকসভায় একরকম আচরণ এবং রাজ্যসভায় একরকম আচরণ, তার অভিযোগ আনছে সিপিএম এবং কংগ্রেস। দেখব, তারপর সরাসরি নয়াদিল্লি থেকে কথা বলবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আগে দেখব কেন দ্বিচারিতার অভিযোগ। লোকসভায় গরম, রাজ্যসভায় নরম। নারদ নিউজের স্টিংয়ে তৃণমূলের বিদ্ধ হওয়া নিয়ে কি এই পন্থাই নিচ্ছে বিজেপি? সংসদের দুই কক্ষে কেন্দ্রের শাসক দলের দুরকম অবস্থান থেকে এই প্রশ্ন তুলছে সিপিএম এবং কংগ্রেস। বুধবারই স্টিং কাণ্ড তদন্তের জন্য এথিক্স কমিটির কাছে পাঠিয়েছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। স্টিং অপারেশনের ফুটেজে যাদের দেখা গিয়েছে তার মধ্যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মুকুল রায়ও রয়েছেন। এই প্রেক্ষিতে এদিন রাজ্যসভাতে যুগ্ম সংসদীয় কমিটি তৈরি করে কিংবা হাউস কমিটিতে বিষয়টি পাঠিয়ে খতিয়ে দেখার আহ্বান জানান সিপিএম সাংসদ সীতারাম ইয়েচুরি। You order a house committee investigation or the government orders an investigation. You decide. You form a house committee to investigate. You form a JPC. সীতারাম ইয়েচুরি যখন বারবার এই দাবি করছেন তখন রাজ্যসভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার দলনেতা তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাকে উদ্দেশ্য করেও একথা বলতে থাকেন ইয়েচুরি। सदन के लीडर हमारे फिनेंस मिनिस्टर हाउस में मौजूद थे। फिनेंस मिनिस्टर से हमने कई बार आग्रह किया कि आप कुछ रेस्पॉन्स तो दो, कोई रेस्पॉन्स नहीं, ना इन्वेस्टिगेशन करेंगे ना एक्शन लेंगे। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি.জে. কুরিয়েন তখন বলেন, কেন্দ্র তদন্তের নির্দেশ না দিলে তার কিছু করার নেই। If you are not asking the government to respond, if the government is not responding, it is up to them. I cannot direct the government if they want. I cannot direct the government. Exactly. এরপর সীতারাম ইয়েচুরি বলেন, কয়েকদিন আগেই বিজয় মাল্যর বিষয়টি এথিক্স কমিটিতে পাঠানো গেলে এক্ষেত্রে কেন নয়? তখন ডেপুটি চেয়ারম্যান বলেন, সেক্ষেত্রে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এক্ষেত্রে তা না হলে তার কিচ্ছু করার নেই। গোটা সময়টাই অরুণ জেটলিকে চুপ করে বসে থাকতে দেখা যায়। এরপরই সীতারাম ইয়েচুরি অভিযোগ করেন, বিজেপি এবং তৃণমূলের মধ্যে ম্যাচ ফিক্সিং এর জন্যই কেন্দ্র এই বিষয়ে নীরব। It's a match fixing going on between the two. There's a match fixing going on between the two. Why is the government not responding? Tell me. ना इन्वेस्टिगेशन करेंगे ना एक्शन लेंगे। तो इसी वजह से हम कह रहे हैं, ये स्पष्ट है अब कि बीजेपी तृणमूल का ये मैच फिक्सिंग चल रही है। মঙ্গলবার বিজেপি সাংসদ চন্দন মিত্র রাজ্যসভায় এ নিয়ে মুখ খুললেও এদিন সিপিএম এর হইচইয়ের সময় বিজেপি সাংসদরা কিচ্ছু বলেননি। আর তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ান আগের মতোই এদিন স্টিংকে চক্রান্ত বলেই দাবি করেছেন। When these so-called sting operations are done, what is the credibility of the people who do this? Foreign funds are coming into India before elections. Sir, this gentleman, please check his call records. 5 calls were made to Dubai. On the morning this video was released. তৃণমূল বিজেপি সিপিএম এর তোলা আঁতাতের অভিযোগ খারিজ করে দিচ্ছে, যদিও রাজ্যসভায় বিজেপির ভূমিকা কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। পর্যবেক্ষকদের একাংশের মতে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় মোদী সরকারের তা নেই, ফলে সেখানে বিল পাস করাতে গেলে তাদের তৃণমূলের সাহায্য প্রয়োজন। সেজন্যই কি রাজ্যসভায় তৃণমূলকে চটাতে চাইছে না বিজেপি? নারদ নিউজের দাবি অনুযায়ী স্টিংয়ে যাদের দেখা গিয়েছে তাদের মধ্যে মুকুল রায় রাজ্যসভার সদস্য। তাহলে রাজ্যসভা পৃথক তদন্ত না করা মানে কি মুকুল রায় এর আওতা থেকে বাদই থেকে যাবেন? প্রশ্ন রাজনৈতিক মহলে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। সরাসরি চলে যাব সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। ঋতব্রত, তুমি সংসদে ছিলে 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা আগে যে ছবিটা আমরা দেখেছিলাম, একদিকে এস আলুওয়ালিয়া, একদিকে সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু রীতিমতো সরব হয়েছিলেন তদন্তের জন্য, এথিক্স কমিটির জন্য। স্পিকারের কাছে বারবার গতকাল আবেদন করছিলেন যে কি চান আপনি, সরকার তদন্ত করুন চান, এথিক্স কমিটি চান, কি চান? আর আজকে সম্পূর্ণ উল্টো ছবি, অরুণ জেটলি একেবারে নির্বাক প্রস্তর মূর্তির মতো বসে রইলেন। কি কারণ বলে মনে করছো তোমরা? না, প্রথম কথা হচ্ছে আমরা আজকে এটা নিয়ে সরব হয়েছিলাম, গতকালও সরব হয়েছিলাম, এবং আমরা যা কখনো করি না আজকে ওয়েলে নেমেছিলাম। অধ্যাপক পি.জে. কুরিয়ান, ডেপুটি স্পিকার, তিনি বলছিলেন, ডেপুটি চেয়ারম্যান, তিনি আমাদের বলেন যে সিপিএম কেন এরকম ইনডিসিপ্লিন দেখাচ্ছে।
আমরা বলতে বাধ্য হই যে হ্যাঁ আমরা নামি না ওয়েলে, কিন্তু আজকে নামতে আমরা বাধ্য হয়েছি, কারণ এই এত মানুষ, তাদের যারা লুট করেছে তাদের দেখতে পাওয়া যাচ্ছে প্রকাশ্যে। তাদের মধ্যে আমাদের সংসদের একজন সদস্য রয়েছেন, মানে আমাদের হাউসে রাজ্যসভার একজন সদস্য। লোকসভায় এথিক্স কমিটি তাতে পাঠিয়ে দেওয়া হয়েছে গোটা বিষয়টা, অথচ রাজ্যসভায়, এবং দেখা যাচ্ছে আমরা এটা তুলি, আমরা বলি যে একজন আইপিএস অফিসার, যিনি তাকে তৃণমূলের উড্ডিপড়া পেয়াদা বলায় ভালো, সেই মির্জা, বর্ধমানের পঞ্চায়েত নির্বাচন থেকে ভূমিকা পালন করে চলেছেন, তিনি যে এর মধ্যে জড়িত সেটাও দেখা গেছে। এখন এটা যত বেলা গড়ালো, মানে এথিক্স কমিটিতে তো গেল না, বিজেপির কেউ এ নিয়ে কোনো কথা বললেন না। চন্দন মিত্র গতকাল সরব হয়েছিলেন, আজকে কি বললেন কিছু শোনা গেল না। বিজেপি বেঞ্চ পুরো বসেছিল, এবং সব থেকে গুরুত্বপূর্ণভাবে আমরা গোটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল দিনের আলোর মতো যখন আধার বিল এলো। আমরা আধার বিলে অ্যামেন্ডমেন্ট দিয়েছিলাম, কংগ্রেসের জয়রাম রমেশ আধার বিলে অ্যামেন্ডমেন্ট দিয়েছিলেন। জয়রাম রমেশের অ্যামেন্ডমেন্টের ওপর যখন ডিভিশন চাওয়া হলো, দেখা গেল তার আগে তৃণমূল কংগ্রেস ওয়াকআউট করলো হাউস থেকে। এখন তৃণমূল কংগ্রেস এখানে ওয়াকআউট করার মানে হচ্ছে অ্যাবসলিউট নাম্বারটা কমে যাওয়া, যাতে সরকারের সুবিধা হয়ে যেতে পারে। যদিও এই সব ম্যাচ ফিক্সিং করে এই বিনিময় একদিকে বিজেপি এটা নিশ্চিত করলো যে এটা রাজ্যসভার এথিক্স কমিটিতে যাবে না। লোকসভায় যদি এথিক্স কমিটিতে যেতে পারে, রাজ্যসভার যিনি সদস্য মুকুল রায়, তাকে দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে এটা রাজ্যসভার এথিক্স কমিটিতে যাবে না কেন? এই নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন আছে। ফিক্সিং এর আজকের গটআপটা কিরকম হয়েছে, এই আধার বিলের অ্যামেন্ডমেন্টের সময় তৃণমূল ওয়াকআউট করে গেল যাতে সরকার অসুবিধায় না পড়ে। যদিও আধার বিলের অ্যামেন্ডমেন্ট ৭৬-৬৪ ভোটে জয়রাম রমেশের আনা অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্ট গৃহীত হয়েছে, আমরাও তাতে ভোট দিয়েছি। এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার, এই যে ম্যাচ ফিক্সিং। হ্যাঁ, আমি এটিতে পথে আসবো। অশোক দা, এই যে মিছিল বের করছেন, রাজ্য বিজেপি এত সরব, আপনারা পথে নামছেন, এই ভিডিও ফুটেজ নিয়ে এত সরব হচ্ছেন, কর্মীদের কি জবাব দেবেন? আমি বলছি পাশাপাশি যদি টু উইন্ডো করে দেখাই, একদিকে ভেঙ্কাইয়া নাইডুর কালকের ভূমিকা আর আজকে অরুণ জেটলির ভূমিকা, বসেছেন মিটিমিটি হাসছেন। আপনাকে আমি জানিয়ে রাখি, আমি অবশ্যই নামটা করব না, কালকে আপনাদের একজন গুরুত্বপূর্ণ নেতার একটা অনুষ্ঠান ছিল তার বাড়িতে, সেখানে গিয়ে আপনাদেরই এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এক নেতা সরাসরি অরুণ জেটলিকে এই বিষয়ে বলেছেন যে আপনি যদি এইটা করেন আমাদের রাজ্যে দল চালানো মুশকিল হবে। তো কি জবাব দেবেন আপনারা কর্মীদের? দেখুন, ওটা কি বলেছে তো আমি সেখানে ছিলাম না, বলতে পারছি না। তবে ঠিক আছে, একটা কথা বলতে, রাজ্যসভার ভূমিকা, রাজ্যসভায় ভূমিকা তো নিশ্চয়ই নেওয়া উচিত ছিল, তবে লোকসভায় যখন নিয়েছে, আর মুকুল রায় এত অপরাধী, সুতরাং সবকটাই হলো কি ওনার এই কেসগুলো আছে যে টাকা মারা বা সারদা থেকে এত কেস আছে যে ওনাকে এটাকে দিলেও উনি জেলে যাবেন, না দিলেও জেলে যাবেন। না না না, সেটা তো কথা নয়, কিন্তু আমি বলছি কালকে তো আর সেশন নেই, না কালকে ফার্স্ট হাফ শেষ হয়ে গেল। আজকে কি ভূমিকা দেখলো দেশের লোক? দেখলো না, কিন্তু আমার যেটা বক্তব্য যে লোকসভায় যখন পাস হয়েছে, লোকসভায় এথিক্স কমিটি গেছে, এবং সেখানে যদি বিজেপি সাপোর্ট না করতো যেত না। না না না, আমি তো বলছি সাপোর্ট কেন, আমি বলছি তারা সরব হয়েছে রাজ্যসভায় এই ভূমিকা। আপনি বলছেন, আমি ঋতব্রতর কথার উত্তর দিন যে মানে এটা তো সম্পূর্ণভাবে ওয়াকআউট করে সুবিধা করে দেয়া। এই ডিলই কি হয়েছে যে রাজ্যসভায় বাবা তোমরা চেঁচামেচি করো না, তোমাদের বিলের ক্ষেত্রে সংশোধনী প্রস্তাবের ক্ষেত্রে আমি সুবিধা করে দেবো? ওখানে কতজন ছিল আমাদের রাজ্যসভায়? আমি বলছি একজন হতে পারেন, ১০০ জন হতে পারেন, লিডার অফ দ্য হাউস বসে আছেন অরুণ জেটলি, দেখাচ্ছি তো ছবি। সে দেখতে পাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি উনি কেন বসে আছেন এবং কেন জবাব দিচ্ছেন না, তার দায়ভার আমি নেব না, কিন্তু আমার মনে হয় এটা করা উচিত ছিল, ওখানে ওটা করা উচিত ছিল। এবং এই মুকুল রায়দের মতো যারা রাজনৈতিক আঙিনায় এসে এত সুবিধে ভোগ করে এবং এরকম ভাবে বেআইনি টাকা লেনদেন করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য করা উচিত ছিল। অশোক বাবু সম্পূর্ণ একমত এবং এর ঘটনার দায় নিচ্ছেন না যে হ্যাঁ আজকে সরব হওয়া উচিত ছিল। কি বলবে তুমি? না, আমার কথা ক্লিয়ার। অশোক বাবুর জানার জন্য আমি বলছি, তৃণমূল কংগ্রেসের ৮ জন উপস্থিত ছিল ওখানে। তৃণমূল কংগ্রেসের ৮ জন তারা উপস্থিত ছিলেন, এবং সুখেন্দু শেখর রায় উঠে বললেন আমরা ওয়াকআউট করছি। ওয়াকআউট তৃণমূল কংগ্রেস করলো, এই অঙ্কটা পুরো পরিষ্কার। সকালবেলা যখন আমরা বারবার বলছি যে লোকসভাতে যদি এথিক্স কমিটি গঠন করার কথা, পাঠানোর সিদ্ধান্ত হয়, রাজ্যসভায় কেন এটা হবে না? একজন সিটিং মেম্বার হাউসের, তার নাম যদি না থাকতো, তাকে যদি না দেখা যেত অন্য প্রশ্ন, সিটিং মেম্বার হাউসের তিনি রয়েছেন, তাহলে কি মুকুল রায়কে তৃণমূলকে স্পেস দেওয়ার কারণটা ক্লিয়ার হয়ে গেল যখন ওয়াকআউট করলো? কারণ এই আধার অ্যামেন্ডমেন্টে তৃণমূল তার ভূমিকা পালন করলো। এই যে লেনদেন চলছে, এই যে ম্যাচ ফিক্সিং, তৃণমূল বিজেপির এই বোঝাপড়া, এই গটআপ আজকে আবার একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। ধন্যবাদ।
আমি দ্রুত আরেকটা অন্য প্রসঙ্গে যাব, সেটা হচ্ছে বিচিত্র তত্ত্ব আসছে। একদিকে কালো টাকার তত্ত্ব, আরেকদিকে ভুয়ো ফুটেজের তত্ত্ব। কেন বিচিত্র বলছি দেখাবো, তারপরে এই নিয়ে প্রশ্নে আসবো। দেখুন, নারদ নিউজের স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ নকল নাকি সত্যি, এ নিয়ে কি তৃণমূলের অন্দরেই ভিন্ন মত রয়েছে? রাজনৈতিক মহলে উঠছে এই প্রশ্ন। নারদ নিউজ যেদিন স্টিং অপারেশন সামনে আনে, সেদিন পার্থ চট্টোপাধ্যায় এর নেপথ্যে কালো টাকার তত্ত্ব খাড়া করার চেষ্টা করেছিলেন। কোনো টাকা, এটা কাদের টাকা? বিদেশি টাকা নয় তো। এই যে একে 5 লাখ, ওকে 10 লাখ, এইসব আমরা যা দেখছি, এই টাকাগুলো এলো কোত্থেকে? সোর্সটা কোথায়? আবার সেই সাংবাদিক বৈঠকে বসেই মুকুল রায় দাবি করেছিলেন নারদের ভিডিও ফুটেজটি নকল। ম্যানুফ্যাকচার্ড ভিডিও, এই পুরোটাই হচ্ছে ম্যানুফ্যাকচার্ড ভিডিও, এবং যাদেরই দেখানো হয়েছে সবটাই ম্যানুফ্যাকচার। বিরোধীদের প্রশ্ন, তৃণমূল আগে ঠিক করুক কোনটা বলবে। তাদের কথা অনুযায়ী ভিডিও ফুটেজ নকল হলে কালো টাকা কিংবা বিদেশি টাকার প্রশ্ন উঠতেই পারে না। আবার তাদের কথা অনুযায়ী যদি বিদেশি টাকা ব্যবহার করা হয়েও থাকে, তাহলে তো স্টিং অপারেশন সত্যি। তৃণমূলের আরেক নেতা ডেরেক ওব্রায়ান সোমবার দাবি করেছিলেন কুৎসা 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 কুৎসা। সেই ডেরেক বুধবার বলছেন, This company, foreign funds are coming into India before elections. Why is the foreign money coming here? তৃণমূল সাংসদের আরেকটি বয়ানও এদিন চমকে দিয়েছে অনেককে। This gentleman, please check his call records. 5 calls were made to Dubai on the morning this video was released. কিন্তু অনেকেরই প্রশ্ন, ডেরেক কল লিস্ট পেলেন কি করে? তাহলে কি নারদ নিউজের সম্পাদক ম্যাথু স্যামুয়েলসের ফোন ট্যাপ করা হচ্ছে? আমরা তো বলবো, আমাদের সাংসদদেরকে আমি বলবো, রাত্রিবেলা যোগাযোগ করবো। লেট দিস কোয়েশ্চেন বি পুট টু দ্য মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স রাজনাথ সিং। কি করে ডেরেক ওব্রায়ান জানছেন, আর উনি যে জানছেন কিনা সেটাই বা আমরা কি করে জানবো? এটা তো হচ্ছে রেটরিক, এটা রিয়ালিটি কিনা এটা তো ইন্টেলিজেন্স ব্যুরো বলতে পারবে। ডেরেক ওব্রায়ানের বলতে পারার কথা, তিনি কোথায় কোথায় ফোন করেছেন, কিন্তু অন্য একজন তিনি কোথায় ফোন করেছেন সেই ফোনটা কি কেউ সার্ভেলেন্স করছে? ডেরেক ওব্রায়ান কি গোয়েন্দা প্রধান হয়েছে? তাকে কি তদন্তের দায়িত্ব কেউ দিয়েছে? বুধবার রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ান নারদ নিউজের দুবাই যোগের প্রসঙ্গ তোলেন। This company, sir, is registered post box number 23528, Ismail Abdullah Muhammad building near Al-Qasi bus station, Damascus Road, Al-Qasi's Industrial, Dubai. পাল্টা অনেকে বলছেন এর মধ্যে চাঞ্চল্যের কি আছে? খোদ নারদ নিউজের সিইও ম্যাথিউ স্যামুয়েলস তো আগেই জানিয়েছেন তাদের অফিস দুবাইতে এবং বিনিয়োগ করেছেন তার বন্ধুরা। They also opened a small office in Dubai. Some of my friends, around 30-35 friends, they invested 50,000, 5 lakhs, 2 lakhs like that. It is a crowd funded. ওকে, एक इंडिविजुअल का नहीं है, it's a crowd funded. বিরোধীদের কটাক্ষ, অস্বস্তিতে পড়ে তৃণমূল বুঝে উঠতে পারছে না কি বলবে। এবিপি আনন্দ। দেবনাথবাবু, আপনি ঠিক করেছেন যে কোনটা বলবেন না, যে কালো টাকা বলবেন না ভুয়ো ফুটেজ বলবেন, কারণ দুটো একসঙ্গে বলা যাবে না। যদি ভুয়ো ফুটেজ হয় তাহলে কালো টাকা না সাদা টাকা, দুবাইয়ের টাকা না ভারতের টাকা, ইমেটেরিয়াল। আর যদি এইটা বলতে চান যে না ঠিক আছে ওটা কালো টাকায় ঘুষ দিলে অপরাধ হয়, ঘুষ নিলে অপরাধ হয় না, মানে আমি বলছি কোনটা? একই সঙ্গে তো দুটো সত্যি হতে পারে না। দুবাইয়ের টাকায় ঘুষ নিলে অপরাধ হচ্ছে যে ঘুষ দিচ্ছে, আর যে নিল টাকাটা দুবাইয়ের হোক আর ভারতের হোক তার কোনো অপরাধ নেই। আর ভুয়ো ফুটেজ হলে তো কালো টাকার প্রশ্নই ওঠে না, ফুটেজটাই তো ভুয়ো। আচ্ছা সুমনবাবু, একটা কথা বলি, আমি কিন্তু তৃণমূলের মুখপাত্র নই, 1 2 নম্বরটা হচ্ছে আমি কোনো এটা বললে না আমি সবসময় বলি ফুটেজের পরে না আমি সবসময় বলি আমি যে সমর্থনকারী প্রথম দিন থেকে বলি। না ঠিক আমরা কিন্তু আমি সমর্থনকারী হিসাবে আমার কতগুলো প্রশ্ন আছে। সেই কথা আপনি আপনার প্রশ্ন করেছেন, উত্তরটা জবাব দেবেন। না সমর্থনকারী হিসাবে উত্তরটা দিচ্ছি। আপনি যেভাবে প্রশ্নটা করলে মানে আমি তৃণমূলের অথরিটি, আমি কোনো উত্তর দেবো সেই হিসাবে আপনি বলছেন। আমি সমর্থনকারী হিসাবে আমার বক্তব্য এই যে কোম্পানিটা এর কোনো অস্তিত্ব নেই। আমি যা হলো এই কোম্পানি 2016-21 জানুয়ারি একটা নন এক্সিস্টেন্ট একটা কোম্পানি, তার কাছ থেকে তৃণমূলের এই লোকগুলো টাকা নিল, এটা অবিশ্বাস্য। আমার বক্তব্য হচ্ছে এই যে টাকা নিল, শুনো ম্যানুফ্যাকচার, শুনো এখন এই ইলেকট্রনিক্স যুগে অনেক কিছু হতে পারে, খুব ভালো। সুতরাং তৈরি করলে তদন্তে আপত্তি কেন? না কেন আপত্তি? আজকে শুনুন
তদন্তের জন্য গলা ফাটাচ্ছেন, 3 দিন ধরে তদন্ত করবেন না। সময়টা দিন, এথিক্স কমিটির কাছে গেছে, এক জায়গায় চলে গেছে, মানে কি? কোম্পানি থেকে টাকা নিয়ে আমার মুহূর্তে আমি এখনই করব সাপোর্টের মধ্যে না, আমি আমার বক্তব্য আমার থেকে টাকা নিলে আমি বারবার প্রথম কথা হচ্ছে, আপনি কোন স্টিং অপারেশন প্রমাণিত হয়েছে ভারতবর্ষে? আপনি প্রমাণিত হয়েছে কোনটা স্টিং অপারেশন? স্টিং অপারেশন প্রমাণ হয়নি। 2012 তার ভিত্তিতে কোন অ্যাকশন হয়েছে? হতে পারে, কিন্তু স্টিং মানে কি সেটা ভুল। আমার একটা পরিষ্কার প্রশ্ন আছে। না 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 ফাইন ফাইন ফাইন, বিষয়টা ঠিক আছে, পুলিশ আমারই করেছে, ধরা কনভিকশন হয়ে মশাই সুমন বাবু অপরাধ প্রমাণিত হয়েছে, সিনেমাশন হয়ে গেল। আমি তা বলি না, আমার কতগুলো প্রশ্ন আপনাকে টাকা দিতে আমি দেখলাম, আমি আমার ব্যক্তিগত থেকে যে ব্যক্তিগত বিষয় নয়, কিন্তু আপনি কথা বলুন। আপনি শুনুন 2001 আমি বলছি আপনাকে, যে কোম্পানির অস্তিত্ব নেই কেন টাকা নেবে, এই কথাটা আমাকে কেন টাকা নেবে সেটা আপনি জানতে পারছেন এখন। কেন এই যে ত্রিনত্র বলা হয়েছিল কোম্পানিটা আছে, ত্রিনত্র থেকে বলা হয়েছে কোম্পানিটা আছে, নন এক্সিস্টেন্ট নয়, সেখানে হিসাবে আপনি এখানে বারবারই বলছেন এটা দেবনাথ বাবু আসবে আমার ভিজিটিং কার্ড নিয়ে যে কোনো পত্রিকায় চলে 1 2 3 4 5 6:1 আমার একটা সত্তরের বক্তব্য আছে, সুতরাং এটা নন এক্সিস্টেন্ট ফান্ড, একেবারে পুরো টাকা নেওয়া যায় না, পলিটিক্যাল ভেন্ডেট আমার যেটা মানে এটা পরিষ্কার না। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, ছোট্ট প্রশ্ন সুযোগ পাবো আমি, যদি ছোট্ট প্রশ্ন সুযোগ পাবো, মানে রেজিস্টার্ড কোম্পানি থেকে টাকা নিতে পারতেন কোনটা এই নেতারা? না না আপনি তো বলছেন কোম্পানি, এই তো বললেন নন রেজিস্টার্ড কোম্পানি থেকে টাকা নিতে পারে না, রেজিস্টার্ড হলে পারতেন। কোম্পানি পশ্চিমবঙ্গে নেই, তার টাকা নেই এই লোক, এটাই তো প্রশ্ন। স্যার বলুন, এবার আপনাকে শ্রদ্ধা রেখে বলছি, আপনার বক্তব্য। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে একটা অভিযোগ উঠেছে তৃণমূলের কিছু নেতা তারা টাকা নিয়েছে। এইবার তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে এটা সর্বৈব মিথ্যা, কিন্তু মুখের কথাই তো বিশ্বাস করা যাবে না। আমরা মুখের কথাই বিশ্বাস করতে পারি না। এই যে দেবনারায়ণ বলছেন যে একটা অস্তিত্বহীন কোম্পানি এই ধরনের ভিডিও ফুটেজ করেছে, সেটা না, উনি বলছেন টাকা নেবে কেন, টাকা নেই, হ্যাঁ, কিন্তু এই জিনিসটা যে একটা অস্তিত্বহীন কোম্পানি সমস্ত বিষয়টাকে ম্যানুফ্যাকচার করেছে, এইটা প্রমাণের দায়িত্ব কিন্তু দেবনারায়ণ সরকার যে দলকে সমর্থন করেন সেই দল, এবং এটা প্রমাণ করতে হবে। এটাকে কে প্রমাণ করবে? আমি মনে করি আমি সম্বন্ধে এটা প্রমাণ করতে পারি না। এটা প্রমাণ করতে গেলে আজকে যদি তৃণমূল দল তথা তৃণমূল সরকার মনে করত যে আমাদের অন্যায়ভাবে আমাদের কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে নির্বাচনের প্রাক্কালে, তাহলে তৃণমূলের পক্ষ থেকে দাবি ওঠা উচিত ছিল যে এই মুহূর্তে সিবিআই একদম করা হোক, এবং সিবিআই বুঝিয়ে দিন দেশবাসীকে যে কে সত্য বলছে এবং কে মিথ্যা বলছে। যতক্ষণ না এটা প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলার মানুষ ধরে নেবেন যে এটা সত্য। স্যার আমি শুধু আপনাকে মনে করি যে তাহেলকাও কিন্তু একই রকম ভাবে একটি ভুয়ো কোম্পানি স্থাপন করে তাহেলকার। এখানে আমার আরেকটু বলার আছে, এথিক্স কমিটি সংসদ তৈরি করেছে, ভালো কথা, সঙ্গে সঙ্গে রাজ্যসভার এথিক্স কমিটি বসানো উচিত ছিল। সবচেয়ে ভালো পদক্ষেপ হতো সরকার যদি এই উদ্যোগটা নিতেন, কেন্দ্রীয় সরকার, যে যৌথ তদন্ত কমিটি, এই যৌথ তদন্ত কমিটি তৈরি হওয়ার প্রয়োজন ছিল একদম। সবচেয়ে ভালো পদক্ষেপ হতো সরকার যদি এই উদ্যোগটা নিতেন, কেন্দ্রীয় সরকার, যে যৌথ তদন্ত কমিটি, এই যৌথ তদন্ত কমিটি তৈরি হওয়ার প্রয়োজন ছিল একদম। কিন্তু সেখানেও প্রশ্ন থেকে যাচ্ছে, কেননা যারা টাকা নিয়েছেন বলে অভিযুক্ত তাদের কেউ কেউ আছেন যারা সংসদের সদস্য নন, তাহলে তাদের বিচার করবে কে? এটা তো সংসদীয় কমিটি করতে পারবে না। এর জন্য প্রয়োজন একমাত্র সিবিআই। আজকে আমরা তৃণমূল দল তথা তৃণমূল সরকারের সততার সম্পর্কে নিশ্চিত হতুম
যদি আজকে দেখতে পেতুম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে শুনলেন সেই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের কাছে যদি তিনি CBI দাবি তদন্ত, তুলতেন একদম। যে অবিলম্বে সিবিআই CBI তদন্ত। তদন্ত করা হোক। আমি আসবো ওনার মধ্যে সিদ্ধার্থ শঙ্কর রায় কিন্তু সিদ্ধার্থ শঙ্কর ডিফরমেশনের কেসে আমি আসবো ভুল তথ্য দেবেন না। সিদ্ধার্থ শঙ্কর রায় কিন্তু ওয়াংচু কমিশন করে দিয়েছে। একদম। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আপনাদের দেখাবো কথা উঠছিল যৌথ সংসদীয় কমিটি 1 নম্বর দাবি ছিল। কার দাবি ছিল? অন্য কারণ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়। কত সালে দাবি ছিল? 2001 সালে। কি কাণ্ডে দাবি ছিল? তেহেলকা কাণ্ডে। দেখাবো এই দাবি এবং আজকে তার অবস্থানের ফারাক। ছোট্ট একটা বিরতির পর। একদিকে ধর্ণা বিভ্রান্তি, অন্যদিকে মেজাজ হারানো। সংসদের ভেতরে বাইরে অস্বস্তির মুখে তৃণমূল। বুধবার সকালে এই দুই দৃশ্য দেখে অনেকেই বিস্ময় লুকিয়ে রাখতে পারেননি। কেউ কেউ বলছেন স্টিং কাণ্ডের পর তৃণমূলের ধর্ণা শুনে তো মনে হয়েছিল আবার জাল ভিডিও বা চক্রান্তের স্লোগান তুলে বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদরা, কিন্তু তার বদলে আধার কার্ড। সূত্রের খবর, ধর্ণার ইস্যু নিয়ে তৃণমূলের অন্দরেও বিভ্রান্তি কিছু কম ছিল না। এমনকি বুধবার সকাল পর্যন্ত তৃণমূল সাংসদদের অনেকে নাকি এও জানতেন না যে কি নিয়ে ধর্ণা হবে। বুধবার সকাল 10:30 নাগাদ গুটি গুটি পায়ে একে একে তৃণমূল সাংসদরা সংসদের সামনে এসে হাজির হন। ডেরেক ওব্রায়ান তাদের হাতে প্ল্যাকার্ড তুলে দেন। তখনই দেখা যায় তাতে আধার কার্ড নিয়ে স্লোগান লেখা। গান্ধী মূর্তির সামনে বিক্ষোভে এদিন উপস্থিত ছিলেন সৌগত রায়, মুকুল রায় এবং সুলতান আহমেদ, যাদের নারদ নিউজের স্টিংয়ে দেখা গিয়েছে। সৌগত রায় প্রথমে স্লোগান দিতে শুরু করেন, তবে সৌগত রায় এদিন প্ল্যাকার্ড হাতে নেননি। মুকুল রায়ও পেছনের সারিতে স্লোগান না দিয়ে চুপচাপই দাঁড়িয়েছিলেন। তৃণমূলের দুই সাংসদ দীনেশ ত্রিবেদী এবং সুগত বসু তো সংসদের থেকেও ধর্ণায় অংশও নেননি। ইস্যু কি থাকবে সেটা অনেক নেতারাই জানতেন না কি আজকে কোন ইস্যু নিয়ে আজকে এখানে ধর্ণায় আসা হবে, এবং এটার জন্যই কিন্তু কয়েকজন নেতা আজকে আসতেও পারেননি ধর্ণায়। তারা জানাচ্ছেন কি তারা আজ সকাল অবধি জানতেন না কি কেন আজকে এই ধর্ণা দেওয়া হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার তৃণমূলের বৈঠকেও এই দুজনই স্টিং কাণ্ডে দলের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তাদের মধ্যে একজন ধর্ণায় অনুপস্থিতি প্রসঙ্গে জানিয়েছেন, আমাদের ধর্ণার ইস্যুই বলা হয়নি, এত গোপনীয়তা কিসের? আমরা গান্ধী মূর্তির সামনে ধর্ণা দিচ্ছি। গান্ধীজি বলেছিলেন সত্যের পথে চলতে, অথচ আমাদের ইস্যুই বলা হচ্ছে না। আমাদের উচিত মানুষের কাছে সবসময় সত্যিটাই তুলে ধরা। যদিও তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়ানের দাবি, মঙ্গলবারই সকলকে বিক্ষোভের ইস্যু জানিয়ে দেওয়া হয়। দুজন সাংসদ কারণ না জানিয়ে ধর্ণায় অনুপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দিয়েছি। এসবের মধ্যেই বুধবার স্টিং অপারেশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজাজ হারান সৌগত রায়। মানুষকে এইভাবে অপমান করবে, বুঝলে? বিরোধীদের কটাক্ষ, তৃণমূলের বাকি নেতাদের থেকে সৌগত রায়কে অনেকেই একটু আলাদা চোখে দেখতেন। ফিজিক্সের অধ্যাপক সৌগত বহুবারই নিজের নীতিগত অবস্থানে অনড় থেকে দলের উল্টো সুরে মুখ পর্যন্ত খুলেছেন। তাই স্টিং অপারেশনের পর সৌগত রায়ের অস্বস্তিটা বোধ হয় অন্যদের থেকে একটু বেশি। এবিপি আনন্দ। কাণ্ডে আজ উত্তাল হলো কলকাতা পুরসভার অধিবেশন। কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়কে মারধরের অভিযোগ, একাধিক কাউন্সিলরকে নিগ্রহের অভিযোগ উঠল। দেখুন। প্রথমে কেড়ে নেওয়া হলো প্রতিবাদের হাতিয়ার। তাতেও কাজ না হওয়ায় প্রবীণ কাউন্সিলরকে শারীরিক নিগ্রহের অভিযোগ। নারদ নিউজে স্টিং অপারেশন সামনে আসার পর মেয়রের পদত্যাগ দাবি করায় এভাবেই শাসকের রোষের মুখে পড়তে হলো। অভিযোগ ঐক্যবদ্ধ বিরোধীদের। গোটা ঘটনাটি ঘটল কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে। সোমবার প্রকাশিত নারদের স্টিং অপারেশনের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও। আমি ওই সমস্ত করছি না, কারণ তুমি মমতাদি পুরোটাই দেখে নিচ্ছে, ওই দেখতে না। তৃণমূলের দাবি ওই ভিডিও ফুটেজ নকল, কিন্তু বিরোধীরা এই দাবি মানতে নারাজ। বুধবার পুরসভার অন্তর্বর্তীকালীন বাজেট অধিবেশনের শুরুতেই বিষয়টিকে হাতিয়ার করে বাম, কংগ্রেস ও বিজেপি। জোরালোভাবে ওঠে মেয়রের পদত্যাগের দাবি, কিন্তু প্রতিবাদের শুরুতেই আসে শাসকের বাধা। কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়ের হাত থেকে নকল টাকার বান্ডিল কেড়ে নেন ৮০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান। এরপরই উত্তাল হয়ে ওঠে অধিবেশন কক্ষ। শুরু হয়ে যায় শাসক বিরোধী বিতণ্ডা, তারপর হাতাহাতি, ধস্তাধস্তি।
অভিযোগ, প্রবীণ কংগ্রেসি কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়ের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন কয়েকজন তৃণমূল কাউন্সিলর। তাকে মারধর করা হয়। আমার টাকা কেড়ে নিয়েছে, মেয়রের টাকা কাটুক, যে চোর তার টাকাটা কাটতে বলে ওকে। বুকে হাতে দু জায়গায় লেগেছে। কোনোদিন আন্দাজ করেছেন এরকম ভাবে হাউসের মধ্যে মারধর? জীবনে হয়নি, জীবনে আমার হয়নি, জীবনে। এরপরই বিরোধীদের ওপর হামলার অভিযোগ তুলে মেয়রের ঘরের সামনে অবস্থানে বসেন বাম ও কংগ্রেস কাউন্সিলররা। অভিযোগ, মেয়রের ঘরে ঢোকার সময় বিরোধী পক্ষের একাধিক কাউন্সিলরকে নিগ্রহ করেন সেই তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান। ছিঁড়ে দেওয়া হয় এক সিপিএম কাউন্সিলরের পোশাক। আনোয়ার ওই গেটে যখন মেয়রের ঘরের সামনে আমরা পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছি, অধিবেশনের ভেতরে মেরেছে, ধাক্কাধাক্কি করেছে। মেয়রের ঘরের সামনে স্লোগান দিয়ে আমরা যখন তার পদত্যাগের দাবি করছি, এই ঘুষখোর মেয়র আমরা চাই না, তখন এখানে আনোয়ার বলে কাউন্সিলর এসে বুকে ঘুষি মেরে পাঞ্জাবি ছিঁড়ে দিয়ে মেয়রের ঘরে ঢুকে গেছে। বাম কাউন্সিলর রীতা চৌধুরীকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। পেছনে একজন মোটা মতন কে ছিল, ওর সঙ্গে রতন মালাকারও ছিল। ওই ভদ্রলোক আমাকে পেছন থেকে খালি ইসপুশিং এরম এরম করে যাচ্ছে, তবে ওখানে বেরিয়ে বলছে আপনাকে আমি দেখে নেবো। আরে মারতে করেছে, কথা মারতেই গেছিল আমাকে। যদিও বিরোধীদের সব অভিযোগই অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান। কাউকে কেউ মেরেছে না, কাউকে কারো ধাক্কাধুকি, উল্টে উনি আমাকে ধাক্কা মেরেছেন। এ নিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরোনোর সময় মেয়র শোভন চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়াও চমকে দেওয়ার মতো। সে সময় তিনি বলেন, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। পরে এ বিষয়ে প্রশ্ন করা হলে সুর কিছুটা নরম করেন মেয়র। বিষয়টা বলেছি যে ধরনের অভব্য আচরণ হয়েছে, যে ভাষায় যে পদ্ধতিতে বিরোধীরা গণ্ডগোল পাকানোর প্রভোকেশন করেছে, ন্যাচারালি সব ঘটনারই বিপরীত এবং সমান প্রতিক্রিয়া থেকে যায়। অভিযোগ জানাতে পুরো চেয়ারম্যানের কাছেও দরবার করেন বাম ও কংগ্রেস কাউন্সিলররা। 21শে মার্চ সর্বদলীয় বৈঠক ডেকেছেন চেয়ারম্যান। অর্ণব মুখোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। অনুদা, বিচিত্র যুক্তির কথা শোনা যাচ্ছে, মানে মানহানির মামলা। লোকসভা স্পিকার বলছেন কয়েকজন সদস্যের ক্রেডিবিলিটি প্রশ্নের মুখে, তারপরে ক্রিমিনাল ডিফামেশন হবে কার বিরুদ্ধে? আগে তো ফুটেজটা সত্যি না মিথ্যে সেটা মিথ্যে প্রমাণিত হলে তবে তো মানহানির প্রশ্ন উঠবে না। প্রথমত আমাদের আইনে যেটা আছে, মানে ডিফামেশন করতে গেলে যদি পাবলিক গুডে তুমি কিছু যদি বলো, তুলে ধরো, যদি সেটা আনলেস দ্যাট ইজ ডিসপ্রুভড, মানে অপ্রমাণিত হয় বা মিথ্যে বলেছ, তাহলেই আমি ডিফামেশন করতে পারি। যেমন ধরো পোর্ট ট্রাস্টের চেয়ারম্যানকে ধরেছে, সে তো বলছে আমায় ফাঁসানো হয়েছে, তা সে তোমাদের নামে ডিফামেশন করতে পারে নাকি? তাহলে তো চার্জশিটই দেওয়া যাবে না কাউকে। ডিপার্টমেন্টাল ইনকোয়ারিতে বলে তুমি চুরি করেছো, তো তোমাকে চার্জশিটই দেওয়া যাবে না, ডিফামেশন হয়। এখন মুকুল আবার বলে ডিফামেশন বলেনি, ডেফারমেশন বলেছে, মানে পরে হ্যাঁ বলেছে, আমি বললাম, যাই হোক এফইআর, ডেফামেশন বলেনি। তো যাই হোক, এটা একটা জিনিস। তোর সুতরাং আরেকটা জিনিস বলা দরকার, বলছে তৃণমূল থেকে ডিফামেশন পাঠাবে। আমি দুটো ইনস্ট্যান্স দিই। বুদ্ধদেব ভট্টাচার্য সম্বন্ধে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এখন মেম্বার অফ পার্লামেন্ট, সে কিছু কথা বলেছিল যেটা সিপিএম এর পছন্দ ছিল না। সিপিএম এসে ব্যাংশাল কোর্টে মামলা করলো, ব্যাংশাল কোর্টে একটা অর্ডার দিল যে মানে কল্যাণকে আসতে বললো। কল্যাণ তখন হাইকোর্টে গিয়ে বলল যে লোকটাকে আমি অপমান করেছি, যদি করেই থাকি সেই লোকটাকে আসতে হবে, পার্টি তার হয়ে আসতে পারে না। আমার নিজের ক্ষেত্রে আমি স্পিকার সম্বন্ধে কয়েকটি মন্তব্য করেছিলাম, তখন তার জুনিয়ররা, বিমান ব্যানার্জির জুনিয়ররা হাইকোর্টে, এই আলিপুর কোর্টে গিয়ে বলো বিমানবাবুর অপমান হয়েছে। হাইকোর্ট তখন আমার এগেস্টে সমন জারি করেছিল। কলকাতা হাইকোর্টে যখন চ্যালেঞ্জ করলাম, বলো বিমান ব্যানার্জিকেই আসতে হবে, অন্য কেউ এসে আসতে পারে না। এখন মুকুল ডেফারমেশন করবে, এখন কি করা যাবে, করতেই পারে। এইটা হলো কমন আইন, কমন আইন। আমি দুটো জিনিস বলি, এই যে এই লোকটি বললেন যে ডেরেক ওব্রায়ান, ডেরেক ওব্রায়ান মানে অসাধারণ বুদ্ধি। বলে মানিটা এসেছে দুবাই থেকে, মানে মাল এসেছে, এবার মাল যদি দুবাই থেকে আসে খেলে দোষ নেই, না খেলে দোষ। এটা কয়েকটা তুমি দেখো, দুবাই থেকে এলে যে দিচ্ছে তার দোষ, যে নিলে তার দোষ নেই। দেখো তুমি বিলিতি দিসি মাল খেলে ঠিক আছে, দুবাই বিলিতি মাল খেয়েছো বাইরে থেকে, দোষ হলো। এ হলো পিকুলিয়ার যুক্তি। আর ওই মানে তুমি দেখো দুটো জিনিস, এই মানে মেনলি আর কি সোর্স অফ মানি কোয়েশ্চেন, সোর্সটা কি, দেবনারায়ণ দা বলল রেজিস্টার্ড যদি হও
তাহলে ঘুষ নিলে রেজিস্টার্ড অর্গানাইজেশন। আমি বলেছি যখনকার কাজটা হয়েছে সেই সময় রেজিস্টার্ড হয়েছে 21 জানুয়ারি। আমি যেটা বলছি আপনি বলছেন যে টাকাটা নেওয়ার আগে আমার বক্তব্য এই জায়গাটা সেই কোম্পানি আসছি আমি একটা যা জন্মগ্রহণ করলো না অথচ অন্নপ্রাশন হয়ে গেল। আপনি ব্যাপারটা না, আপনি ব্যাপারটা বুঝুন। এটা কি করে হয়? আমার অর্গানাইজেশন রেজিস্টার হয়, আমি আপনাকে ঘুষ দিলে আরে দেখছেন ফুটেজে আপনি ফুটেজ তো না এক সেকেন্ড তাহলে বলুন না ফুটেজটা হতে পারে, ফুটেজ তো আরে এগুলো আজকাল ভাববেন না দেবনাথ বাবু দুটো না আপনি আমায় বলতে দেবেন। আমি বলছি দুটোর একটা বলুন, হয় বলুন কি করে। আমি তো বলছি বারবার আমি ওই দুটোর একটা বলুন, হয় বলুন ফুটেজটা ভুয়ো, আমি হয় বলুন ফুটেজটা ভুয়ো আর পুরো ভুয়ো ব্যাপারটাই। তাহলে আর এই কথাটা উঠছেন কেন? কারণ ফুটেজে তো দেখাই যাচ্ছে যে টাকাটা নিয়ে তারপরে একজন সাংসদ আরে ফাইন ফেয়ার এনাফ সেটা বলুন। তাহলে রেজিস্টারের প্রসঙ্গ তুলে তার মানেটা কি? নিজে বিড়ম্বনা করছেন কেন? যিনি বলছেন এটা প্রমাণ তোমাদের এটা প্রমাণ করতে হবে। তিনি টাকাটা নিয়ে কোম্পানিকে পরে জিজ্ঞেস করছেন। তাহলে আমরা বলবো মানে আমি আগে টাকাটা নিয়ে নিলাম, তারপর বলছি স্যার আমি জাস্ট লজিকের কথা বলছি, লজিকের কথা। ধরুন আমি একটা আজকে রেজিস্টার্ড কোম্পানি করলাম, আমি যদি ঘুষ দিই তাহলে সেটা মানে আইনি হবে। আর আমি যদি রেজিস্টার্ড হলাম না, আমি আপনাকে ঘুষ দিতে এটা পরের কথা। আমি আসছি, আপনি এখন ঘুমায় কোম্পানি আপনি লজিক বোঝেন না, পড়াতেন আমি বুঝি না, এই জন্য ছাত্রদের রেজাল্ট এরকম। সেটা হচ্ছে একজন দায়িত্বশীল সাংসদ তিনি কি হিসেবে বলছেন যে 5টা কল এসেছিল দুবাই থেকে। আমরা জানি এখনো পর্যন্ত কলকাতা পুলিশ অথবা কোনো তদন্তকারী সংস্থা, কোনো ইডি, কোনো সিবিআই তদন্ত শুরু করেনি। তাহলে তো বলতে হবে যে এই ভদ্রলোককে, ম্যাথু স্যামুয়েলকে আমি কাল স্টুডিওতে এনেছিলাম, আমি চিনিও না, কিন্তু এনার ফোন ট্যাপ হচ্ছে। একজন আত্মবিশ্বাসের সঙ্গে একজন সাংসদ দাঁড়িয়ে বলছেন যে ওনার ফোন চেক করে দেখা হোক দুবাইয়ের কল আছে কিনা। প্রথম কথা উনি কাল ব্যাখ্যা দিয়েছেন ওনার মালায়ালাম অফিসটাই দুবাইতে, 5টা ফোন আসতেই পারে। কিন্তু আমি বলছি জনস্বার্থ মামলা হওয়া উচিত ডেরেক ওব্রায়েনের বিরুদ্ধে, যে আপনি কি করে বলছেন, কি আপনার সূত্র, তাহলে কি ফোন ট্যাপ করছে কোনো এজেন্সি? এক্স্যাক্টলি আমি বলছি যে যারা নৈতিকতার প্রশ্ন এবং সততার প্রশ্ন তুলে লড়েন, ভোট লড়েন, তাদের কাছে এটাই যে এই কাণ্ডটা, নারদকাণ্ডটা হচ্ছে একটা সাংঘাতিক জায়গায় গেছে। এবং সেটা ডেরেক ওব্রায়েনের কথা থেকে খুব পরিষ্কার যে এতক্ষণ ধরে আপনি যেটা বলছিলেন যে টাকা যখন দেয়া হচ্ছে সেটা কালো, আর যাকে দিচ্ছেন তিনি ভালো, এটা হচ্ছে একটা চমৎকার জায়গায় ওরা পৌঁছেছেন। এবং দ্বিতীয় যে এবার ফুটেজটা যদি সত্যি হয়, এক ভদ্রলোক টাকাটা নিচ্ছেন, নিয়ে তারপরে কার্ডটা জিজ্ঞেস করছেন এই কি কোম্পানিটার নাম, তিনি আবার কি দেখবেন রেজিস্টার কি রেজিস্টার না, সেটাই কথা। মানে কি যে প্রশ্নটা হচ্ছে এখানে দাঁড়িয়ে পুরোটাই, আর নয়তো বলুন যে পুরো ফুটেজটাই ভুল। না, এখানে গন্ডগোলটা হচ্ছে পুরোটাই একটা স্ববিরোধিতায় ভরা। প্রথম হচ্ছে যে ডেরেক ওব্রায়েনের এই কমেন্টটা যদি ঠিক হয়, তাহলে পরের কমেন্টে ষড়যন্ত্র চলছে, এটা হচ্ছে ভুল। এই কারণে যে ষড়যন্ত্র চলছে এই তত্ত্বটা আটকানো প্রথম দরকার এরকম একটা রাজ্যে যেখানে 100% কাজ শেষ, 200% কনফিডেন্ট জয়ের ব্যাপারে, এবং সেখানে মামাটি মানুষকে যারা ভোট দেবেন তাদের প্রথম জানা দরকার যে এত বড় ষড়যন্ত্র কারা করছেন। তাহলে সেই উত্তর তো তৃণমূল কংগ্রেসেরই খোঁজা উচিত, যে তার দলের কর্মী সমর্থক তাদেরকে যারা জেতাতে চান। তৃতীয় অংশ ডেরেক ওব্রায়েনের যে অ্যাপ্রোচ আর কলকাতা কর্পোরেশনের অ্যাপ্রোচ কিন্তু এক, যে প্রকাশ উপাধ্যায়ের গায়ে হাত উঠলো এখানে, কারণ আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন সম্ভব হয়নি। তাহলে এইবার অর্থাৎ আপনার পক্ষে জনমতটা আনার জন্য তথ্য নেই, আপনার কাছে বেসলেস তথ্য, এরকম বেশ কিছু জিনিসকে আপনি ব্যবহার করছেন আপনার অপরাধকে প্রোটেক্ট করার জন্য। এবং এখানে যেমন গায়ে হাত পড়েছে, দিল্লিতে গায়ে হাত অব্দি যায়নি, কিন্তু যে আর্গুমেন্টের জালগুলো বোনা হচ্ছে সেগুলো সবিরোধিতায় ভরা এবং সেগুলো গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এবং আজকে আমি স্পিকারের কথাটাই বলতে চাই যে পশ্চিমবঙ্গের আজকের অত্যন্ত কালো দিন একটাই কারণে, যে একটা সময় যে বলা হতো যে আমাদের রাজনীতিকরা যারা আছেন যে আজকে তারা যা ভাবেন, ওয়েস্ট বেঙ্গল যেটা ভাবে আগামী দিনে ভারতবর্ষ, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো, আজকে রিভার্স হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল যেটা আজ ভাবছে ইন্ডিয়া উইল রিজেক্ট টুমরো। আজকে যে জায়গায় যাচ্ছে আমাদের রাজনীতিবিদরা, রাজ্যকে যেখানে নিয়ে গেছেন। এবং লাস্ট আমি আপনাকে বলবো যে সুমন, একটাই কথা, যে এটার সাথে না ভোটকে গোলানোর একটা অদ্ভুত চেষ্টা চলছে, কনস্পিরেটিভ ভোট। তৃণমূল কংগ্রেস এর আজকে আগামী 340 বছর রাজত্ব করুক, তার সঙ্গে ঘুষ কাণ্ডে ঘুষ নিয়েছেন কিনা, টাকা নিয়েছেন কিনা, কি সম্পর্ক? একদম। এবং এখানে আমার কথাটা হচ্ছে এটা খুব প্রিসাইজ কথা সুমন, যে টাকা নিলেন নেতারা, জবাব দেবে মানুষ। হ্যাঁ, সেই কারণের জন্যই বলছি ভোট, বলছেন যে এত ষড়যন্ত্রের পরও জিতবে। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তাই যদি হয় তাহলে 34 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, 34 বছর মানুষ আপনাদের ইলেক্টেড করেছেন,
হ্যাঁ, তাহলে তো ছোট আঙারিয়া, নানুর, নেতাই, নন্দীগ্রাম সব মিথ্যে। তা এখন মানুষ ভোট দিয়েছেন। সুমিতদা কেন রাস্তায় নেমেছিলেন? মানে আমি বলছি, আমি যদি ভোটে জেতা নিয়ে আমি যদি বলি যে মানুষ জবাব দিয়েছেন, তাহলে তো সিপিএম 34 বছরে কোনো নেতিবাচক কাজই করেননি। আমি গণহত্যা বাদ দিলাম, কোনো ভালো খারাপ কাজই করেনি, সব ভালো হয়েছে, কারণ 34 বছর ধরে মানুষ ভোট দিয়েছেন। মানে কি যুক্তির? আসলে কি হয়েছে, আমি এই দেবনারায়ণ বাবুর একটা কথা, যে উনি প্রথম কথা উনি বললেন পুরোটাই ফেক, পুরোটাই সাজানো। আমি জানি না ওনার এটা নিয়ে কি পড়াশোনা আছে। ওনার মতো একজন শিক্ষিত মানুষ, আমি অন্তত আশা করেছিলাম উনি অন্তত বলবেন, উনি নিজে ক্লেম করছেন যে আমি কিন্তু তৃণমূল করি না, উনি অন্তত বলতে পারতেন যে না এটার অন্তত ইনভেস্টিগেশন হোক। তার কারণটা হলো এটার কতগুলো ভিডিওটার কতগুলো টেকনিক আছে। প্রথম কথা, এখানে আমরা ভিডিও সম্বন্ধে আমার অন্তত যতটুকু জ্ঞান আছে, আমি যেহেতু আমি এই লাইনের সাথে জড়িত কিছুটা, এখানে প্রথম কথা যেই শটগুলো দেখানো হয়েছে কোনোটাতেই কাট শট নেই। যে টাকাটা দেওয়া থেকে আরম্ভ করে টাকাটা নিচ্ছে, তার ক্লোজ আপ, তার বডি মুভমেন্ট কন্টিনিউয়াস। যিনি শুটিংটা করেছেন তিনি বলছেন আমি রাজ দিতে তৈরি, তো তদন্তে অসুবিধাটা কোথায়? আমার বক্তব্যটা অন্যখানে। ক্যামেরা নিয়ে চেক হোক, একটা ক্যামেরা ফিক্স, ওখানে কোনো কাট শট নেই। এই কাট শট নেই যদি এটাই প্রমাণ করে। দ্বিতীয়ত, যেটা দেবনারায়ণ বাবু বা তৃণমূল থেকে ক্লেম করা হচ্ছে যেটা ম্যানুফ্যাকচার, তা যদি হয় তাহলে আমাদের এখানকার রঞ্জিত মল্লিক এখানে বসে থাকবেন আর হলিউডে ওনার অভিনয় হয়ে যাবে। এটা হয়ে যেত, কারণ ওনার মুখটা নিয়ে ওখানে হলিউড থেকে অভিনয়, এটা বাস্তব না। আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আমি পার্টি টাটি বাদ দিন, কিন্তু আমি বলছি একজনও সৎ সাহসটুকু দেখাচ্ছেন না তৃণমূল কংগ্রেসের দল বাদ দিন। মানে আমি বলছি কেউ একজন বলছেন না যে তদন্ত হোক। এই দুটো শব্দ বলতে দলটাই উঠে যাবে, দলটাই উঠে যাবে। আশ্চর্য, তদন্ত হোক, কি করে হবে? প্রতিটা ক্ষেত্রে তৃণমূল যখন কখনো এই ধরনের বিড়ম্বনায় পড়ছে, তখনই নেত্রী যেটা বলে দিচ্ছেন, আমরা দেখলাম উনি বাইরে কোথা থেকে কোনো নির্বাচনী সভায় ছিলেন, একটা ব্যতিক্রম আছে, সুগত বসু এবং দীনেশ ত্রিবেদী আজকে তারা ধর্নায় যাননি, এবং কালকে শোনা যাচ্ছে তৃণমূল সূত্রের খবর, তৃণমূল অফিসিয়ালি ডিনাই করেছে, কিন্তু তারা প্রশ্ন তুলেছিলেন যে কেন তদন্ত হবে না। আজ আমি একটু শেষ করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মঞ্চ থেকে বললেন কালো টাকা নিয়ে ব্ল্যাকমেলিং হচ্ছে। প্রথম কথা, উনি জানলেন কি করে যে ওই টাকাটা কালো টাকা? তার মানে ওনার কাছে আমরা ধরে নেব উনি সত্যি বলছেন, তাহলে ওনার কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে যে ওই টাকাটা কালো ছিল, তা নাহলে উনি বলতে পারতেন না। কালো টাকা নিয়ে ব্ল্যাকমেলিং করছেন। ব্ল্যাকমেলিং কাকে করা হবে? আমাকে করবে, তোমাকে করবে? নিশ্চয়ই নয়। আমার কয়েকটা ছোট পয়েন্ট আছে। এই যে কালো টাকা নিয়ে ব্ল্যাকমেলিং দেওয়ার উপরে এক কাকলি দেবী বললেন যে এটা না গোপনে তুলেছে। গোপনে যে তুলবে, স্টিং অপারেশনটা কি বলে তুলবে? হ্যাঁ, যে ঘুষ নিচ্ছে তাকে কি বলে তুলবে ভাই তোমার ছবিটা তুলছি? তো এই যে প্রত্যেকটা কথার মধ্যেই কিন্তু আমি বলছি, আমরা যদি ওনাদের স্টেটমেন্ট গুলো দেখি পরবর্তীকালে, যে এবং কেউ বলছেন আমি কোনো উত্তর দেবো না, যা বলার পার্টি বলবেন। যে সমস্ত অনুব্রতের দাদারা যারা মানে যাদের ভয়ে মানুষ বাঘে গরুতে জল খায়, তারা তখন এড়িয়ে যাচ্ছেন, বলছে আমি কিছু বলবো না। এবং দেখো যে পার্থ চ্যাটার্জি এবং মুকুল রায়ের যে সেটা, পার্থবাবু একরকম কথা বলছেন, সঙ্গে সঙ্গে মুকুল বলছে না এটা নয়। মানে অর্থাৎ তারা প্রকৃত অর্থে জানেন যে হোয়াট ইজ হোয়াট, এবং বাংলার মানুষকে ওনারা যতই বোঝানোর চেষ্টা করবেন যে এটা মিথ্যে কথা, এটা সত্যি আমরা আমার তো কোনো সংশয় নেই, সংশয় থাকতো না যদি অন্ততপক্ষে দেখতাম মিনিমাম যাদের পক্ষে এটা বলা হয়েছে তাদেরও তো পরিবার আছে। আমরা সবাই বিস্মিত, আমরা তো দুঃখিত বলবো যে এই সমস্ত মুখগুলো সৌগত দাকে এত শ্রদ্ধা করতাম, উনি এইভাবে আপনি দল বাদ দিন, তারা দলের কথা আমি বলছি না, তারা দল ছাড়তেন, বলতেন যে না আমার এগেনস্টে সারা আমার এতদিনের যে পরিশ্রম সেটাকে কালিমা লিপ্ত করা হচ্ছে, এর এগেনস্টে আমরা তদন্ত চাই। এক্স্যাক্টলি। আমি মইদুলের কাছে মইদুল, আমি শুধু তোমার স্মরণ করিয়ে দেবো যে 3টে জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় 2001-এ চেয়েছিলেন। একটা যৌথ সংসদীয় কমিটি, একটা সুপ্রিম কোর্টের কোনো সিটিং জাজকে দিয়ে তদন্ত করাতে হবে, এবং 3 নম্বর হচ্ছে সিবিআই তদন্ত করাতে হবে তেহেলকা কাণ্ডে। এবং তারপর তিনি সততার প্রতীক হিসেবে বেরিয়ে চলে এসেছিলেন। 14ই মার্চ আমার মনে আছে বয়কট করলেন এনডিএর মিটিং। আমি বলছি 2001-এর এই টেপ রিয়েল না এই টেপ ফেক সে প্রশ্ন তোলেননি। 2001 থেকে 2012 সেই টেপের ভিত্তিতে বঙ্গারু লক্ষ্মণ কনভিক্টেড হলেন। হ্যাঁ, মানে আমি আলটিমেটলি যেটা প্রমাণিত হলো, এবং 28 এপ্রিল 2012-তে, 27 এপ্রিল 2012-তে সুপ্রিম কোর্ট রায় দিল বঙ্গারু লক্ষ্মণকে হচ্ছে কনভিক্টেড। 28 এপ্রিল 4 বছরের রিগোরাস ইমপ্রিজনমেন্ট। এই হচ্ছে সুপ্রিম কোর্টের। এবার মানে আমি বলছি ভিত্তিতে
এই ম্যাথু স্যামুয়েল যিনি হচ্ছে তেহেলকার তখন একজন জার্নালিস্ট ছিলেন, রিপোর্টার ছিলেন, তিনি অপারেশন ওয়েস্টগেটটা করেছিলেন, ঠিক আছে? এই একই মেথড ফলো করেছিলেন এবং এই স্টিং অপারেশনটা করেছেন। ফলে আমার তো যেটা মনে হয়, দেখুন আজকে এবং গতকাল এবং আজকে এই যে দুদিন ধরে আমরা যে আলোচনা করছি স্টুডিওতে, সেটা তো মুখ্যমন্ত্রী যখন 85 সালে যখন সাংসদ ছিলেন তখন তো ডক্টরেট নিয়ে আমরা আলোচনা করছি না। আমরা হচ্ছে কানাইয়া কুমারের যেরকম ভিডিও সেটা ডক্টর হয়েছিল সেটা নিয়েও আমরা আলোচনা করছি না। আমরা এমন একটা জার্নালিস্টের স্টিং অপারেশন নিয়ে আলোচনা করছি যে এই জার্নালিস্টের এই প্রফেশনের একটা ক্রেডিবিলিটি আছে। এবার প্রশ্নটা হলো যে কানাইয়া কুমারের যদি ভিডিওটা যদি ডক্টর কি ডক্টর নয়, এবার সেটা অনেকগুলো চ্যানেল তারা হচ্ছে কনফার্ম করেছিল যে এটা ডক্টর নয়, এবং অনেকে বলেছিল, অনেকগুলো চ্যানেল বলেছিল যে ওই ভিডিওটা ডক্টর ছিল। তাহলে তো এখানে অবশ্যই খুব ইমিডিয়েটলি সফটওয়্যার পাওয়া যায়, আপনি ঠিক করে নিতে পারেন যে ডক্টরকে ডক্টর। আমি বলছি 30 সেকেন্ড লাগে একটা ফরেনসিক সায়েন্টিস্ট সেটা কোন চ্যানেল করছে কি করছেন না কেন করছেন না? উনি তো মুখ্যমন্ত্রী নিজে। এবং এটা হচ্ছে ম্যাথু স্যামুয়েল হচ্ছে বলেছিলেন গতকাল, আপনাদের এখানেও বলেছেন যে কলকাতায় যদি কোনো ফরেনসিক ল্যাব থাকে তাহলে সেখানে আমরা এটা পাঠিয়ে দেব। এটা এক। দ্বিতীয়ত হচ্ছে যে এথিক্স কমিটিতে মুকুল রায়ের রাজ্যসভায় হলো না, আপনি দেখবেন ওই ভিডিওটাতে মুকুল রায়ের ঘুষটা ছিল 20 লক্ষ টাকা। বড় মাছের ঘুষটা বেশি, ছোট মাছরা যারা ছিল দলের যদি আপনি দেখেন যারা 5 লাখ এরকম সমস্ত ঘুষ, ওনাকে কিন্তু 20 লক্ষ। উনি হচ্ছে নিজে নিলেন না, বাইরে অন্য অফিসে নিয়ে যাবে, সেখান থেকে উনি কালেক্ট করবেন। এইটা কিন্তু এতটা পর্যন্ত কিন্তু ক্লিয়ার। এই মুকুল রায় কে? মুকুল রায়, এই মুকুল রায় হচ্ছে 2014 সালে বলেছিলেন যে সারদার যে সঙ্গে যখন মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন, তখন যে আইআরসিটির সঙ্গে যে সারদার যে একটা চুক্তি হয়, সেটা আমার আমলে হয়নি, আমি রেলমন্ত্রী থাকাকালীন হয়নি। অর্থাৎ মুখ্যমন্ত্রী হচ্ছে মুকুল রায়ের ওপরে রেগে গেলেন, মাঝে মুকুল রায় হাওয়া হয়ে গেলেন, তারপর আবার হচ্ছে অবতীর্ণ তিনি হয়েছেন তৃণমূলকে সামনে নির্বাচনে বাঁচানোর জন্য, কারণ মুখ্যমন্ত্রী ক্যাম্পেইন করবেন আর মুকুল রায় এই সমস্ত বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্ব সামলাবার কারুকার্য করবেন। প্রশ্নটা হচ্ছে রাজ্যের মানুষ কিন্তু এখন এই জিনিসটা কল নিতে হবে যে স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে এই যে রাজনীতির যে নতুন নতুন কয়েকটা জিনিস এসছে, হ্যাঁ, এইটা তো কখনো রাজনীতিতে হয়নি স্বাধীনতার আগে, যে এই যে টাকা নিয়ে ঘুষ নিয়ে এরকম একটা লোক প্রকাশ্যে তো কখনো আসেনি। দ্বিতীয়ত হচ্ছে যে লোকের টাকা লুট করে জেলে যাচ্ছে এবং সেই জেল থেকে আবার ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে, মানে এ তো এরকম হলো ভরত গেছে বনবাসে আর রামটা নিয়ে ঘুরছে। তার মধ্যে আবার যারা টাকা নিয়েছেন, যাদের দেখা যাচ্ছে তার মধ্যে একজন বলছে বাবা এত টাকা, রবি ঘোষ থাকলে বোধহয় বিরোধী জোট সিরিয়াসনেসটা ভুলে গেলে চলবে না, মানে রবি ঘোষ থাকলে বোধহয় হাসতেন না, কিন্তু এটা কিন্তু হাসি ঠাট্টার ব্যাপার নয়, এটা কিন্তু হাসি ঠাট্টা করে এর সিরিয়াসনেসটা কিন্তু ভুলে গেলে চলবে না। আমাদের যারা বাচ্চারা তারা এই জিনিসটা দেখছে এবং শিখছে। এই কোনো সন্দেহ নেই যে আজকে লোকসভা স্পিকার যেটা বলেছেন যে একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং একাধিক সদস্যদের, একাধিক সাংসদের ক্রেডিবিলিটি প্রশ্নের মুখে, কোনো সন্দেহ নেই এই বিষয়টা নিয়ে। সুতরাং দ্রুত একটা তদন্ত এবং দ্রুত এই রহস্যের ওপর থেকে পর্দা কি উঠবে আমরা অপেক্ষায় থাকলাম, এবং এই অনুষ্ঠান শেষ করতে করতে আপনাদের দেখাবো নিঃসন্দেহে মাননীয় বিচারপতিদের এবং আদালতের ওপর মানুষের অনেক ভরসা। আজকে এই বিষয়ে একাধিক জনস্বার্থের মামলা হয়েছে, সে খবর দেখে এই অনুষ্ঠান শেষ করব। আবার দেখা হবে পরবর্তী পর্বে। শুভরাত্রি। নারদ নিউজের স্টিং অপারেশনের ফুটেজ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। আজ জাতীয় রাজনীতিতেও এবার স্টিং কাণ্ডের জল গড়ালো আদালতেও। একই দিনে কলকাতা হাইকোর্টে দায়ের হলো 3টি জনস্বার্থ মামলা। কংগ্রেস ও বিজেপির পাশাপাশি প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে বুধবার মামলা দায়ের করেছেন এক আইনজীবী। মামলাকারী আইনজীবী অক্ষয় সারেঙ্গির দাবি, স্টিং কাণ্ডে তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম জড়ানোয় রাজ্য পুলিশের পক্ষে ঘটনার নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয়, তাই তদন্তভার দেওয়া হোক সিবিআইকে, পর্যবেক্ষণ করুক আদালত। আমরা এটা চাইছি যে সিবিআই ইনভেস্টিগেশন হোক এটা, আর এটা কোর্ট নিগরানিতে এটা হোক, সিবিআই ইনভেস্টিগেশন রিপোর্টটা হোক। সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীও। মামলাকারীর দাবি, নারদ নিউজের ওই ভিডিও ফুটেজের ফরেনসিক পরীক্ষা করা হোক, স্টিংয়ে যাদের দেখা গিয়েছে তারা যাতে বিধানসভা ভোটে অংশ নিতে না পারেন তার ব্যবস্থা করা হোক।
রাজ্য সরকার হাতে যে ক্ষমতা আছে ঘুষ নেওয়ার অপরাধে, যেমন কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যানকে অ্যারেস্ট করলেন, সেটা ওরা করলেন না। তো সেই জন্য বলছি যে আমরা আমাদের আদালতে আজকে মামলা দায়ের করেছি। কংগ্রেসের পাশাপাশি স্টিং অপারেশন কাণ্ডে সিবিআই ও ইডিকে তদন্তভার দেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন শ্যামপুকুরের বিজেপি নেতা ব্রজেশ ঝাও। মামলাকারীর আর্জি স্টিংয়ে যাদের দেখা গিয়েছে তারা যাতে ভোটে লড়তে না পারে তা দেখুক আদালত। প্রাইমারিলি যে এখানে যে ভিডিও ক্লিপিংটা দেখানো হয়েছে সেটা ঠিক না বেঠিক, যদি ঠিক হয় তাহলে অলওয়েজ আওয়ার প্রেয়ার শুড বি অ্যালাউড। যদিও তৃণমূল প্রথম থেকেই দাবি করে আসছে স্টিং অপারেশনের নাম করে নারদ নিউজ যে ভিডিও ফুটেজটি প্রকাশ করেছে সেটি নকল। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, দেশ গড়ার কারিগর, করবে আমার বাড়িঘর। অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম চুল পড়া কমায় ও নতুন চুল গজাতে সাহায্য করে। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য।